আন্দামান ভারতের এক অপূর্ব ও রহস্যময় গন্তব্য, যেখানে প্রকৃতি, অ্যাডভেঞ্চার আর ইতিহাস একত্রে মিশে গেছে। সূক্ষ্ম সাদা বালির ওপরে ঘন্টার পর ঘন্টা হাঁটার স্বাদ, আর কাঁচের মতো স্বচ্ছ নীল সমুদ্রের ধারে বসে থাকা, সব কিছুই যেন এক স্বপ্নময় অনুভূতি। চারপাশে নিঃশব্দ প্রকৃতি, মৃদুমন্দ বাতাসে ভেসে আসে শান্তির পরশ, আর সূর্যাস্তের মোহময়ী রঙে রাঙিয়ে তোলে মন। এইসব অনন্য সৌন্দর্য ও অভিজ্ঞতার জন্যই আন্দামান আজ ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে প্রকৃতির কোলে হারিয়ে যাওয়াই সবচেয়ে বড় আবিষ্কার। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগ। এখন ঘড়িতে ঠিক ভোর 3টে। এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে বেরিয়ে এখন রওনা হব। দেখতেই পাচ্ছ এখানে গাড়িতে মালপত্র গোছানো হচ্ছে। যেহেতু আমাদের দলের সদস্য সংখ্যা অনেক বেশি ছিল, তাই আমাদের দুটো গাড়ি করতে হয়েছে। আমরা দিদির বাড়ি থেকে একসাথে এয়ারপোর্টের দিকে রওনা হলাম। সত্যি বলতে কি, কলকাতার ভোর 3টের পরিবেশটা একেবারে অসাধারণ। চারপাশে একদম নিস্তব্ধতা, আর রাত আর ভোরের মিশেলে এক শান্ত সুন্দর পরিবেশ। রাস্তায় গাড়ি ঘোড়া প্রায় নেই বললেই চলে। এই মাঝে মধ্যে দূরে কোনো ট্রাকের হালকা আওয়াজ, আর সঙ্গে হালকা ঠান্ডা হাওয়া। আলো আধারিতে রাস্তার বাতিগুলোর ঝাপসা আলো যেন এক অদ্ভুত আবেগ ছড়িয়ে দিচ্ছিল শহরের ওপর। এই নিঃশব্দ ধীরে চলা কলকাতা যেন একেবারে অন্যরকম লাগছিল, একরকম কবিতার মতো। এই সময়টাতে শহরের যেন এক আলাদা রূপ দেখা যায়, না তা দিনের মতো কোলাহলপূর্ণ, আর না রাতের মতো একঘেয়ে। বরং এই ভোরবেলা যেন শহর নিজের সঙ্গে কথা বলে, নিঃশব্দে শ্বাস নেয়। আর আমরা সেই শ্বাসের সঙ্গেই ধীরে ধীরে এগিয়ে চলেছি এয়ারপোর্টের দিকে, এক নতুন গন্তব্যের খোঁজে। আমাদের মধ্যে একটা গাড়ি আগেই পৌঁছে গেছে, আর আমরা আরেকটা গাড়িতে এলাম। আমরা ডিজি যাত্রা গেট দিয়ে ঢুকবো ঠিক করেছিলাম, কারণ এন্ট্রি পয়েন্টে সাধারণত অনেক লম্বা লাইন হয়। ডিজি যাত্রা অ্যাপ ব্যবহার করায় আমাদের তেমন কোনো চেকিং ছাড়াই প্রবেশ করতে সুবিধে হলো। আমরা একের পর এক লাইন ধরে ভিতরে ঢুকে পড়লাম। দূরে দেখতে পাচ্ছিলাম অনেকে সাধারণ চেকিং লাইনে দাঁড়িয়ে আছে, যেখানে অনেক দীর্ঘ লাইন। আমরা ঢুকেই প্রথমে বোর্ডিং পাসের জন্য অপেক্ষা করলাম। তারপর সিকিউরিটি চেকিং পার করে আমাদের নির্ধারিত গেট 106 নম্বর গেটের দিকে এগিয়ে গেলাম। আমরা এবার গেট দিয়ে ঢুকবো। আমাদের গেট আছে 106, ওই যে ওখানে 101 থেকে 109 বলছে। একসাথে আন্দামান যাচ্ছি, তাই সবার মধ্যে একটা আলাদা উত্তেজনা, যেন সবাই নতুন এক রঙিন জগতে পা রাখতে চলেছি। কে কি পরবে, কে কোথায় বসবে, কে কখন কিভাবে ছবি তুলবে, এসব নিয়ে হালকা টুকটাক আলোচনা তো চলছিলই। আবার কেউ মোবাইলে আগের ট্রিপের ছবি ঘাঁটছে। আমরা এখন চলে এসেছি 106 নম্বর গেট। আমাদের এখনো 5:55 ইন্ডিগো সিকিউরিটি 106। একসাথে ভ্রমণের যে এক আলাদা একটা মজা আছে, সেটা যেন আরও বেশি করে টের পাচ্ছিলাম এই দিন। হঠাৎ কেউ একজন বলে উঠল,
দেখিস আমরা যদি একসাথে সেলফি না তুলি এটা কোনো ট্রিপই হবে না। ব্যাস সবার হেসে ওঠা। মনে হচ্ছিল এই হাসির শব্দেই ট্রিপের শুরুটা হয়ে গেছে। যাই হোক, 106 নম্বর গেটের পরিবর্তে 107 নম্বর গেট দিয়ে আমরা বাসে উঠলাম, কেননা গেট নম্বর আমাদের চেঞ্জ হয়ে গিয়েছিল, সেই কারণেই 106 থেকে 107 নম্বর গেট দিয়ে ঢুকে আমরা বাসে উঠলাম, যা আমাদের ফ্লাইটের কাছে নিয়ে গেল। কিছু ছবি আর সেলফি তুলে আমরা ফ্লাইটে উঠে পড়লাম। আমাদের সিট একদম সামনেই ছিল। ফ্লাইট ধীরে ধীরে রানওয়ে থেকে ছাড়লো। हमारी एक्सेल सीट शुल्क पर उपलब्ध है। कृपया विमान कर्मी दल से संपर्क करें। अपनी रसीद लें। আর কিছুক্ষণের মধ্যেই জানালার পাশে বসে আমি নিচের দিকে তাকালাম। তখনও কলকাতা পুরোপুরি জেগে ওঠেনি। ভোরের আলোতে শহরটা এক অসাধারণ দৃশ্য তৈরি করেছিল। উঠছে উঠছে বাবা উঠছে। এই দেখো 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 এদিকে দেখো নিচে। আমরা সব বিল্ডিং দেখতে পাচ্ছি, সব বিল্ডিং। কে কে? এক অসাধারণ দৃশ্য। আকাশে সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে, যেন কেউ বিশাল এক নীল ক্যানভাসে তুলির টানে হালকা সাদা রং ছড়িয়ে দিয়েছে। দূর থেকে আন্দামানের দ্বীপপুঞ্জগুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? ওই দেখো, জল আর সবুজ দ্বীপের মেলবন্ধন যেন কোনো ছবির মতো সুন্দর। নীলচে সাগরের বুকে ছোট ছোট সবুজ দ্বীপ যেন কেউ ছড়িয়ে দিয়েছে এক একটা স্বপ্নের টুকরো। কোথাও কাঁচের মতো স্বচ্ছ জলরাশি, কোথাও সাদা বালুর রেখা, সব মিলিয়ে এক অপার্থিব সৌন্দর্য। আন্দামান শুধু একটি গন্তব্য নয়, এটি একটি অনুভূতি যা চোখে দেখে শুরু হয় আর হৃদয়ে গিয়ে স্থায়ী হয়ে যায়। ফ্লাইট নির্ধারিত সময়ের আগেই ল্যান্ড করলো। আমরা আমাদের লাগেজ সংগ্রহ করে এখানে বসে একটু রেস্ট করব, যে যার মতো ফ্রেশ হব। তারপর এখান থেকে বেরিয়ে আমাদের পরিকল্পনা আছে সেলুলার জেল যাওয়া। এখানে খেলতে শুরু করে দিয়েছে, দেখো বাচ্চারা। দাদা জানালো যে গাড়ি ঠিক হয়ে গেছে আমাদের।
তাই আমরা আমাদের মালপত্র গাড়িতে তুলে আনন্দ রেস্টুরেন্টের দিকে রওনা কোন দিলাম। গাড়িটা? তোমাদের বলে রাখি, এই আনন্দ রেস্টুরেন্ট পোর্ট ব্লেয়ারের অন্যতম ভালো একটি খাবারের জায়গা। নতুন গাড়িটা, ঠিক আছে, নতুন গাড়িতে যাব। আমরা এসে গেছি গুরু নানক মার্কেট পোর্ট ব্লেয়ারের এখানে, এই আনন্দা ক্রুজ রেস্টুরেন্ট। সত্যি রিজনেবল প্রাইসে এখানে নানা রকম খাবার পাওয়া যায়, চাইনিজ, বাঙালি থালি বলো, আরও অনেক কিছু। এখান থেকে আমরা খাবার খেয়ে সেলুলার জেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। পোর্ট ব্লেয়ারের পাহাড়ি রাস্তা দেখে মনে হচ্ছিল যেন দার্জিলিংয়ের মতো অনুভূতি। উঁচু নিচু রাস্তা, চারপাশে সবুজে ঘেরা পরিবেশ, একেবারে মন জয় করে নেওয়ার মতো। পাহাড়ের কোলে কোলে চলে যাওয়া সরু পথ যেন এক অদ্ভুত শান্তির বার্তা দেয়। রোদ আর ছায়ার খেলায় যেন প্রকৃতি নিজের গল্প বলছিল প্রতিটি মোড়ে মোড়ে। এ যেন এক অচেনা অথচ খুব আপন কোনো শহর, নির্জন, নিঃশব্দ, অথচ প্রাণ ভরে বাঁচার আহ্বান জানায় প্রতিটি নিঃশ্বাসে। এরকম করতে করতে আমরা সেলুলার জেলের সামনে এসে পৌঁছলাম। দেখো সেলুলার জেলের বাইরের পরিবেশটা কি সুন্দর লাগছে। নীল আকাশের নিচে ছায়া ঘেরা রাস্তা, আর চারপাশে ছড়িয়ে থাকা ইতিহাসের নিঃশব্দ সাক্ষ্য যেন অনুভব করাচ্ছিল কিছু গম্ভীর অথচ গভীর অনুভূতি। পুরানো গেট, লাল ইটের দেওয়াল, আর মাঝে মধ্যেই দেখা মেলে পর্যটকদের আগ্রহী চোখ, সব মিলিয়ে এক অদ্ভুত আবেগে ভরপুর পরিবেশ। গাছের ছায়ায় দাঁড়িয়ে চোখ বন্ধ করলে মনে হয় যেন তখনকার দিনগুলো এখনও বাতাসে ভেসে বেড়াচ্ছে। পাখিদের ডাক, হালকা বাতাসের শব্দ, আর ঐতিহাসিক স্থান ঘিরে থাকা শান্ত পরিবেশ, সব কিছু মিলিয়ে যেন এক অনন্য অভিজ্ঞতা। এই সৌন্দর্যের মাঝেও বারবার মনে পড়ে সেই দিনগুলোর নির্মম ইতিহাস, যা এই দেয়ালে আজও লেগে আছে। টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। সেলুলার জেল, যাকে অনেকে কালাপানি নামেও চেনেন, এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে অবস্থিত একটি ঐতিহাসিক কারাগার। বাহ, ছবি তো বেশ ভালোই বসে আছে। ব্রিটিশ শাসনামলে এই জেলটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের বন্দি করে রাখার জন্য ব্যবহার করা হতো। জেলটির নাম সেলুলার, কারণ এটি মূলত একক সেলে বন্দীদের আটকে রাখার জন্য নির্মিত হয়েছিল, যাতে একে অপরের সাথে যোগাযোগ করতে না পারে। সত্যি প্রতিটি কোনায় কোনায় যেন ইতিহাস লুকিয়ে আছে। 1896 সালে নির্মাণ কাজ শুরু হয় এবং 1906 সালে শেষ হয়। 7টি প্রান্ত বিশিষ্ট এই জেল একসময় অসংখ্য বীর স্বাধীনতা সংগ্রামীর নীরব সাক্ষী ছিল। ও, এই তো অনন্দা ডিএসএলআর আছে, অনন্দা ডিএসএলআর আছে অনন্দা। ফাটাফাটি এটা আমার ফোনে যা আসছে না, ওটা তো আমি তো যে রিভিউ করতে পারবো, ওটা তো আমার ফার্স্ট টাইম হলো। চলো, কাম হিয়ার।
এখানের এনভায়রনমেন্টটা এমন ছবি এমনিতেই ভালো আসে। ওয়েদার বিশাল সুন্দর, মানে এত সুন্দর ফটো আসছে। চলো দেখো ওয়ার্ক সেট। একটা মিউজিয়াম, এখানে বন্দীদের নানা ধরনের কার্যকলাপ করতে দেওয়া হতো, যেমন তেল নিষ্কাশন, ছোবড়া থেকে দড়ি তৈরি প্রভৃতি কাজ। বন্দীদের এই সমস্ত কাজে দেখাশোনার দায়িত্বে যেসব অফিসারেরা থাকতেন তারা খুবই নির্মম ছিলেন। রাজনৈতিক বন্দীদের প্রতিদিন প্রায় 30 পাউন্ড নারকেল তেল আর 10 পাউন্ড সরষের তেল তৈরি করতে দেওয়া হতো। নারকেল থেকে ছোবড়া বার করে সেই ছোবড়া থেকে দড়ি তৈরি করা, এছাড়াও ঘানি থেকে সরষের তেল বার করা ছিল তাদের প্রতিনিয়ত কাজ। একসাথে 3 জনকে ফাঁসি দেওয়া যেত এখানে, তবে তথ্য অনুযায়ী কোনো রাজনৈতিক বন্দীকে ফাঁসি দেওয়া হয়নি এখানে। এই ফাঁসিঘর সেলুলার জেলের প্রধান রান্নাঘরের ঠিক পাশেই ছিল। তবু এই অন্ধকার কুঠুরির মধ্যেও বহু সংগ্রামী তাদের মনের আলো নেভাতে দেননি। তাদের সাহস আজও প্রেরণা যোগায়। সেলুলার জেল শুধু ইতিহাস নয়, এটি অনুভব, যা দেখে মনে হয় স্বাধীনতা কেবল একটি শব্দ নয়, বরং সেলুলার জেলের সেল ছিল একক বন্দিশালার মতো, যেখানে একজন বন্দীকে সম্পূর্ণ একা রেখে দেওয়া হতো। এই একাকী সেলগুলোর লক্ষ্য ছিল বন্দীদের মানসিকভাবে ভেঙে ফেলা এবং তাদের অন্যদের সঙ্গে কোনো রকম যোগাযোগের সুযোগ না দেওয়া। প্রতিটি সেল ছিল প্রায় 13.5 ফুট লম্বা আর 7 ফুট চওড়া, যার একমাত্র আলো বাতাস প্রবেশের পথ ছিল একটি ছোট্ট জানালা, যা অনেক উপরে থাকতো। পুরো সেলটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো ভালো করে। দেওয়ালের গায়ে লোহার শিকল বসানো থাকতো, যাতে বন্দীদের হাত পা বেঁধে রাখা যেত। একটি সেল ছিল সম্পূর্ণ আলাদা, কোনো পাশের সেলের সঙ্গে দরজা বা জানালা ছিল না, যেন একজন বন্দীও অন্য কারোর সঙ্গে চোখাচোখিও করতে না পারে। সেলুলার জেলের প্রতিটি সেল ছিল একক এবং এতে বসানো ছিল একটি ভারী লোহার দরজা, যেটিতে শক্ত লকিং মেকানিজম ব্যবহার করা হতো। এই দরজাগুলো বাইরের দিকে খুলতো এবং বাইরে থেকেই লোহার তালা লাগানো থাকতো, যাতে বন্দির পক্ষে কোনোভাবেই দরজা খোলা সম্ভব না হয়। বিনয় বাদল দীনেশ, বটুকেশ্বর দত্ত, যোগেন্দ্র সুখল, এমন অনেক মুক্তিযোদ্ধা এখানে অকথ্য নির্যাতনের শিকার হয়েছিলেন। বাবা ওখানটা কোথাও যাও না, শোনো। 1 2 and 3 ওই দূরে সিটা। মারাস এখন আমাদের সেলুলার জেল ঘুরে দেখা হয়ে গেছে। এরপর আমাদের গন্তব্যস্থল হ্যাভলক। এখন আমরা
পোর্ট ব্লেয়ারের হাড্ডু জেটির দিকে রওনা দিচ্ছি। এখান থেকেই আমাদের জাহাজ ছাড়বে। বলে রাখি, এই জাহাজেও কিন্তু ফ্লাইটের মতো আগে আগে পৌঁছাতে হয়, কারণ এখানে নিরাপত্তা চেকিংয়ের ব্যবস্থা থাকে। চেকিং প্রক্রিয়া সম্পূর্ণ করে দিয়ে ভেতরে ঢুকলাম। এখান থেকে আমাদের জাহাজ ছাড়বে। আমরা জাহাজে উঠে মালপত্র রেখে নিজেদের নির্দিষ্ট সিটে গিয়ে বসে পড়লাম। ওই যে একটা ইয়ে হ্যাঁ, ওই যে জানালাটা বন্ধ করে। জাহাজ যখন গন্তব্যের দিকে এগোতে শুরু করলো তখন মনে হচ্ছিল এ এক স্বপ্নের যাত্রা। আমরা গ্রিন ওশিয়ান নামের জাহাজে করে যাচ্ছি। এখানে মূলত 3টি প্রাইভেট জাহাজ চলে, গ্রিন ওশিয়ান, নটিকা এবং মার্কোয়েজ। আমরা এই 3টির মধ্যে গ্রিন ওশিয়ানকে বেছে নিয়েছি এবং সত্যি বলতে কি এটি আমাদের সবচেয়ে ভালো অভিজ্ঞতা হয়েছে। গ্রিন ওশিয়ানের ওপেন ডেকে খোলামেলা পরিবেশ, দারুণ সাউন্ড সিস্টেম, সব মিলে যেন এক ভাসমান পার্টির মেজাজ। সবাই নাচছে, কেউ বা গান করছে, আর সামনে অসীম নীল জলরাশি। প্রকৃতিকে এত কাছ থেকে অনুভব করা সত্যি সম্ভব হয়নি নটিকা বা মার্কোয়েজে। হ্যাঁ, গ্রিন ওশিয়ানে যেতে একটু বেশি সময় লাগে ঠিকই, কিন্তু যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য এটা সেরা। আমি জীবনে প্রথমবার এত নীল জল দেখছি, অসাধারণ। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু জল আর জল, চারিদিকটা পুরো নীল। ওই দেখো ফ্লাইং ফিশগুলো কেমন উড়ে যাচ্ছে, কি অপূর্ব দৃশ্য। জাহাজে বসে যখন চোখ মেলে চারিদিকে তাকাই তখন মনে হয় যেন আমি কোনো এক রূপকথার জগতে ভেসে চলেছি। এইভাবেই সমুদ্র আর আকাশের মাঝখানে ভেসে ভেসে আমরা হ্যাভলক পৌঁছে গেলাম।
জাহাজ থেকে মাল নিয়ে আমরা আমাদের গেস্ট হাউসের দিকে রওনা দিলাম। আজকের ব্লগ এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগে আবার ফিরব নতুন এক অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।